ক্যাম্পাস সহ বিভিন্ন জায়গায় যে পাল্টাপাল্টি অবস্থান এবং গতকাল রাষ্ট্রীয় অনুষ্ঠানেরও যেই হাল হলো সেটি নিয়েও আলোচনা হচ্ছিল। আপনার সাথে সেটি নিয়ে কথা বলার পাশাপাশি আরেকটি মন্তব্য যুক্ত করতে চাই। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন গতকালও তিনি কথা বলছিলেন, আজকে এক অনুষ্ঠানে তিনি বলছিলেন শহীদ পরিবারের সদস্যরা তাদের অর্থাৎ আপনাদের এনসিপি নিয়ে যেসব কথা বলছেন আমি যদি সেগুলো বলি তাহলে তাদের রাজনীতি আর থাকবে না। তারা যে কবরের টাকা মেরে খেয়েছে সেটাকে আমরা বলেছি জুলাই ফান্ড নিয়ে আমরা যদি অডিট করি তাহলে তাদের কি অবস্থা হবে। অন্তর্বর্তীকালীন সরকারের সেই সময়টা নিয়ে এর আগেও বিভিন্ন সময় অভিযোগ করেছেন বিভিন্ন নেতা, আজকে উনিও মন্তব্য করলেন। আপনাকে ধন্যবাদ। আমাদের প্রতিমন্ত্রী ইশরাক ভাই রাজনীতি ভালো শিখে ফেলেছেন। উনি তো এখন দায়িত্বে আছেন, তো উনি এটা তদন্ত করেন না কেন, রাজনৈতিক বক্তব্য দেন কেন? উনি বলছেন শহীদ ফ্যামিলি যা ওনার কাছে যা বলছেন সেটা যদি উনি খোলাসা করেন তাহলে শহীদ পরিবারদের কি মুখ নাই? আমরা তো দেখতে পাচ্ছি তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্তব্য করছেন। এখনও আস্তে আস্তে আমি একটা ভিডিও দেখলাম যে সরকারি প্রোগ্রামে মহামান্য রাষ্ট্রপতিকে উপস্থিত রেখে শহীদ পরিবার যা বললেন সরকারের বিরুদ্ধে বা সরকারের বিরুদ্ধে যে অভিযোগগুলো করলেন সেগুলো সুরাহা কে করবে? কিংবা আমরা তো বিভিন্ন প্রোগ্রামে দেখতে পাচ্ছি, সেদিনও আরেকটা প্রোগ্রাম জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স নামে একটা সংগঠনের, সেখানে সরকার দলীয় একজন হুইপের উপস্থিতিতে তাকে যেভাবে জিজ্ঞাসাবাদ করলেন বা উত্তর চাইলেন, জবাব চাইলেন যে বিচারের কী অবস্থা, সংস্কারের কী অবস্থা, এরাও কিন্তু শহীদ পরিবার। ফলে এগুলো নিয়ে যদি আমরা রাজনীতি করি, শহীদ পরিবাররা কথা বলেন তাদের একটা জেনুইন গ্রিভেন্সের জায়গা থেকে। অনেক কিছুই তারা প্রত্যাশামাফিক দেখতে পাচ্ছেন না। তাদের সন্তানদের এখনও অনেক ক্ষেত্রে মানে বিচার তো দূরে থাক, তদন্তই শুরু হয় নাই। তারপরে হচ্ছে আপনার অ্যাটলিস্ট যদি তারা দেখতে পারতেন যে সংস্কারটা বাস্তবায়ন হচ্ছে। 41টা মামলার তদন্তই হয়নি, হ্যাঁ, শুরুই হয় নাই। তো হ্যাঁ, সংস্কারগুলো হচ্ছে, তারা ভাবতেন যে ওকে তাদের সন্তানদের আত্মদানের একটা অর্থ তৈরি হচ্ছে। ফলে তাদের তো একটা ক্ষোভ, খুবই জেনুইন ক্ষোভ, এবং আমাদের সেই ক্ষোভগুলোকে নিয়ে রাজনীতি করা উচিত না। এবং এই যে কবরের যে কথাটা বললেন, এটা তো একটা আর্টারলি একটা পলিটিক্যাল স্টেটমেন্ট তিনি দিয়েছেন তার জায়গা থেকে। তিনি এটা তদন্ত করুক, তিনি দায়িত্বে আছেন, তিনি তদন্ত করে দেখা কারা এখানে। আপনি অন্তর্বর্তী সরকারের আমলের একটা ঘটনার উদাহরণ দিয়ে বলছেন এর সাথে এনসিপি জড়িত। কিভাবে? অন্তর্বর্তী সরকার তো অন্তর্বর্তী সরকার, তার সাথে এনসিপির কি সম্পর্ক? যদি ধরেন এটা ঘটনা হয়েও থাকে, আহ্বায়ক ছিলেন সেখানে, সেই সরকারের অংশ, তো এর সাথে কি আহ্বায়ক জড়িত? ধরেন তিনি যখন উপদেষ্টা ছিলেন তিনি তো 6 মাসের মাথায় চলে এসেছেন ওখানে। তো আপনার তাহলে ওই সরকারের তো দায়িত্ব বিএনপিকেও নিতে হবে, কারণ বিএনপি, ওই সরকারের নিরাপত্তা উপদেষ্টা তো বিএনপির মন্ত্রী, ওই সরকারের অ্যাটর্নি জেনারেল তো বিএনপির মন্ত্রী। ফলে এবং আপনি যদি আরেকটা জিনিস এখানে ইম্পর্টেন্ট, আমাদের মাননীয় স্থানীয় সরকার মন্ত্রীর সাম্প্রতিককালের সাক্ষাৎকারটা যদি আমরা আমলে নিই, কীভাবে অন্তর্বর্তী সরকারটা ফরমেশন হয়েছে, সেখানে দেখা যাচ্ছে বিএনপির খুব গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই সরকারটা এরকম হওয়ার ক্ষেত্রে। ফলে এই সরকারের যে কোনো দায় কিন্তু তাহলে বিএনপিকেও নিতে হবে। কথা সেটা না, কথা হচ্ছে যদি কোনো স্পেসিফিক অভিযোগ ওঠে আপনি তদন্ত করেন, আপনি এটা নিয়ে রাজনীতি করেন না। হ্যাঁ, এবং অন্তর্বর্তী সরকারে একটা মানে ধরেন যদি সেখানে কোনো দুর্নীতির কিংবা কোনো অপচয়ের প্রসঙ্গ থাকে, সেটা আপনি বলবেন যে অমুকে এটার সাথে জড়িত। এর বলার আগ পর্যন্ত অন্তর্বর্তী সরকারের যে কোনো কিছু মানে লাভের গুড়টা আপনি খাবেন, কিন্তু যে কোনো দায় আপনি এনসিপির ঘাড়ে দেবেন, এটা তো অনেক দিন ধরে হয়ে আসছে, আমরা দেখতে পাচ্ছি। ফলে এটাকে আমি খুব বেশি আমলে নিচ্ছি না ওনার এই কথাকে। এবং উনি যে অ্যাটিটিউড দেখিয়েছেন এটা আমার কাছে শোভন মনে হয় নাই। তিনি একজন মন্ত্রী সুলভ অ্যাটিটিউড হয় নাই তার, সেটা তিনি গায়ের জোরে কথা বলতে চেয়েছেন। এবার ওনার বরং শেখা উচিত কীভাবে পরিস্থিতিটাকে মাননীয় আপনার স্বরাষ্ট্রমন্ত্রী কীভাবে ডিল করেছেন, এটা তার দেখা উচিত তার সিনিয়র মন্ত্রীর কাছে। আপনারা কি করেছেন এইভাবে যিনি বলেছেন আপনি ইতিহাস বিকৃতি করবেন আর সেখানে আমরা চুপচাপ থাকবো, এটা তো হতে পারে না। এবং মহামান্য রাষ্ট্রপতিও তো মন্তব্য করতে বাধ্য হলেন শেষ পর্যন্ত। তাহলে আপনি দায় নিয়েছেন, আপনি মাননীয় মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী হিসেবে কি আপনি দায় নিয়েছেন? দায় না নিয়ে এভাবে গায়ের জোরে কথা বলছেন। এবং ওই একই অনুষ্ঠানে পুলিশের আইজি তিনি যে আচরণ করেছেন সেটাও কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। তিনি বলছেন এগুলাকে কি বাইর করে দিব? আপনি তার ল্যাঙ্গুয়েজটা খেয়াল করে দেখেন, স্যার এগুলাকে কি বাইর করে দিব? সেখানে একজন মাননীয় সংসদ সদস্য উপস্থিত ছিলেন প্রতিবাদকারীদের মধ্যে। হ্যাঁ, এগুলো হচ্ছে পুলিশের সেই আগের চেহারা, মানে মায়ের চেয়ে মাসির দরদ বেশি টাইপের। হ্যাঁ, এগুলো থেকে বের হয়ে আসতে হবে। এবং যে ইতিহাস বিকৃতিটা আপনারা ঘটিয়েছেন, ওই যেটা মানে বিএনপির লোকজন সমর্থন করতে পারছে না পর্যন্ত, এটা কারা বানালো? হ্যাঁ, কোন মন্ত্রণালয়ের কোন আমলার এর সাথে জড়িত এই ভয়ঙ্কর ইতিহাস বিকৃতির সাথে? আমার ধারণা মাননীয় প্রধানমন্ত্রী যদি এই ডকুমেন্টারিটা দেখেন লজ্জায় তিনি তাকাতে পারবেন না এটার দিকে, যে এত ভয়ঙ্কর ইতিহাস বিকৃতির সাথে। আমার ধারণা মাননীয় প্রধানমন্ত্রী যদি এই ডকুমেন্টারিটা দেখেন লজ্জায় তিনি তাকাতে পারবেন না এটার দিকে, যে এত ব্ল্যাটেন্টলি এখানে ইতিহাস বিকৃতি করা হয়েছে। ফলে এটা আপনি তদন্ত করেন যে কারা আপনার ঘরের শত্রু বিভীষণ। এই যে আমাদের সাথে আপনার একটা
মানে কনফ্রন্টেশন এরকম যদি হয়, আপনি ইতিহাসের একজন ক্যারেক্টার, আপনি বসে আছেন, আপনি দেখতে পাচ্ছেন যে এখানে দিনে দুপুরে ডাকাতির মতো ইতিহাস বিকৃতি করা হচ্ছে, তখন আপনি কিন্তু চুপ থাকতে পারবেন না। তাহলে এই যে দূরত্বটা সৃষ্টি করছে কারা, এটা কিন্তু সরকারই তদন্ত করা উচিত।